ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কি কি পরিবর্তনটা আসতেছে বা আসছে? আপনার 1st অফ ডিসেম্বর থেকে, এই 1st অফ ডিসেম্বর, যদিও এটা ছিল আমরা বলছিলাম 1st অফ জানুয়ারি, গভর্নমেন্ট কিন্তু নন ইউরোপিয়ার জন্য 1st অফ ডিসেম্বর থেকে নিয়ে আসছে আগাইয়া। 1st অফ ডিসেম্বর থেকে আপনি লেভেল 3 তে ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারবেন। লেভেল 3, 4 এন্ড 6 যে কোনো পজিশনে আপনি ওয়ার্ক পারমিট কোর্স ইস্যু করতে পারবেন। তার মানে 3 করার আপনার যে পজিশনটা ডাবল হয়ে গেছে। সাচ এজ আপনি আজকে পর্যন্ত যদি কোনো ক্যাশেনকারীতে একজন বুচার রিক্রুট করতে এটাকে লেভেল 3 আপনি পারবেন না। আপনি যদি মনে করেন একটা বিল্ডারের একটা ব্রিকলিয়ার আপনি পারবেন না, কারণ এটা লেভেল 3। বাট 1st অফ ডিসেম্বর থেকে আপনি এই পজিশনগুলো পারবেন। একটা রেস্টুরেন্টে বর্তমানে আজকে যদি আপনি রিক্রুট করতে চান এই নভেম্বরের 30 তারিখের আগে, তাকে আপনি এক্সিকিউটিভ শেফ বলে করতে হবে এবং 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স দেখাইতে হবে। কিন্তু 1st অফ ডিসেম্বর পরে যদি কোনো আপনার রেস্টুরেন্টে কিচেনে আনতে চান, আপনি শেফ আনতে পারবেন, আপনার 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স দেখাইতে হবে না, আপনি 26,000 স্যালারি দেখাইলে হবে। এক্সপিরিয়েন্সটা আপনি সিলেক্ট করবেন যে কত দিনের এক্সপিরিয়েন্স, কারণ এটা লেভেল 3। সুতরাং আপনি সেকেন্ড শেফ বলেন, তান্দুরি শেফ বলেন, আপনি লেভেল 3 পজিশনের শেফ নিয়ে আসতেছেন। আপনি একজন কিচেন ম্যানেজার নিয়ে আসতে পারবেন কিচেনে। সামনে যান, আপনি একজন ফ্লোর ম্যানেজার নিয়ে আসতে পারবেন, এটা লেভেল 3। এখন আপনি পারতেছেন না, এটা আপনি 1st অফ ডিসেম্বর থেকে পারবেন। আপনি একজন ফ্লোর ম্যানেজার নিয়ে আসতে চাচ্ছেন, পারবেন। আপনি বার ম্যানেজার নিয়ে আসতে পারবেন, আপনি পারবেন। তাই বলে আপনি ওয়েটারও পারবেন না, কারণ ওয়েটার যদিও লেভেল 3 বাট গভর্নমেন্ট এটাকে ডাউন করছে। কিচেনে আপনি কিচেন পোর্টার পারবেন না, কারণ এটা লেভেল 3 না। কিচেনে আপনি আবার কুকও পারবেন না, কারণ এটাও লেভেল 3 না। কিচেনে আপনার ওই যে শেফ, সেকেন্ড শেফ, তান্দুরি শেফ, পেস্ট্রি শেফ, কিচেন ম্যানেজার, এগুলাকে লেভেল 3 এবং এগুলা আফটার 1st ডিসেম্বর পারবেন। তার মানে লেভেল 3 হওয়ায় এনি সর্ট অফ বিজনেস ইন দ্য ইউকে আপনি দেখবেন যে সামহাও একটা পজিশন আছে, এটাকে লেভেল 3 বলা যায়। আদারওয়াইজ লেভেল 6 বলে এটাকে হাইলি স্পেশালাইজ, এটাকে বলতে পারেন আপনি হাইলি স্কিল। আর এখন লেভেল 3 করে এটাকে আপনি বলতে পারেন স্কিল বা মিড স্কিলও বলা যায়। শুধু লো স্কিল যেটাকে আমরা অতীতে সেক্টর বেস স্কিম ছিল সেটা আসে নাই। লো স্কিল যেমন কিচেন প্রোডাক্ট, এইটা কিন্তু আসে নাই। অন্যগুলা যে লেভেল 3 এবং 4 আসে অনেক অপরচুনিটি এবং অনেক পজিশন ওপেন হয়েছে। কোন প্রতিষ্ঠান যদি তার প্রতিষ্ঠানের জন্য লোক আনতে চায় বাইরে থেকে, তাহলে তার কি করতে হবে এবং কোন কোন পজিশনে পসিবিলিটি সৃষ্টি হচ্ছে? এনি বিজনেস যেহেতু লেভেল 3 স্কিম আসতেছে, লেভেল 3 মানে হলো ইন্টারমিডিয়েট লেভেলের পজিশন, স্কিল লেভেল। ইটস নট ইন্টারমিডিয়েট পাস, এটা স্কিল লেভেল। এবং স্কিল হলো যেমন এটাকে আমি মিড স্কিল বা একেবারে লো স্কিল না, এই স্কিল গুলা যার কারণে এনি বিজনেসে যেসব স্কিল আছে, আপনি যদি বলেন কেশনকারিতে, আপনি যদি বলেন রেস্টুরেন্টে, আপনি যদি বলেন একটা মানি ট্রান্সফারে, আপনি যদি বলেন একটা ল ফার্মে একজন কাস্টমার সার্ভিস ম্যানেজার দরকার, বা একটা আইটি সাপোর্ট স্টাফ দরকার, একটা অনলাইন মার্কেটিং এ, যে কোনো বিজনেসে এটা আগামী ডিসেম্বরের পর থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। কারণ এটা এখন মনে করেন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ম্যানেজার বা টপ পোস্টের জন্য যেগুলো স্মল বিজনেস গুলো সাধারণত এত টপ পোস্ট লাগে না। ফর এক্সাম্পল একটা রেস্টুরেন্টে এই মুহূর্তে যদি আপনি লেভেল 6 এর কাউকে আনতে চান, তাহলে বলতে হবে আপনাকে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার। সেটা সম্ভব না, এটা দরকারও না একটা রেস্টুরেন্টে বড় জন্য একজন ম্যানেজার ইজ সাফিসিয়েন্ট। যার কারণে এনি বিজনেসে যেহেতু মিড স্কিল আনা যাবে, অপরচুনিটি ইজ দেয়ার, এবং এনি সর্ট অফ বিজনেস দেখবেন একটা না একটা পজিশন আছে যে অ্যাপ্লিকেশন করতে পারবে। কথা হলো অ্যাপ্লিকেশন করতে যে ডকুমেন্ট গুলা লাগে সেটা তো আমি আগেই বলেছি, যে আপনার বিজনেস ট্রেডিং অ্যাক্টিভিটি যদি থাকে তাহলে আপনি সেই অ্যাক্টিভিটি দিয়ে আপনি প্রথমে রেজিস্টার করবেন। রেজিস্টার করার পরে আপনি অ্যালোকেশন রিকোয়েস্ট পাবেন, আপনার যে পজিশনটা দরকার সেই পজিশন। অনেকের কোয়েশন থাকে কয়জন আনা যাবে, এটা কিন্তু কোয়েশনটা কয়জন আনা যাবে কোয়েশন, এটা হলো আপনার বিজনেস ডিকটেট করবে আপনি কয়জন আনবেন। আপনার বিজনেসে যদি মনে করেন এই মুহূর্তে 2 জন আছে কিন্তু আপনার দরকার 6 জন স্টাফ ফর এক্সাম্পল, আপনি যদি তাদেরকে কনভিন্স করতে পারেন, প্ল্যান দিতে পারেন যে আমার এই 6 জন কোথায় যাবে, 6 জনের স্যালারি কোথা থেকে আসবে, এই 6 জন আসলে আমার বিজনেস এতটুকু প্ল্যান হবে, এইটুকু আমি ফিল করতে পারবো, ইউ ক্যান ডু দিস। এটাকে বলে তাদেরকে অ্যালোকেশন রিকোয়েস্ট চাওয়া, হায়ারার্কি চার্ট দেওয়া, ব্যাকএন্ড কিভাবে পজিশন, এগুলা তাদেরকে কনভিন্স করতে পারলে তখন আপনি অ্যালোকেশন পাবেন। অ্যালোকেশন না পেলে আপনার লাইসেন্স যাবে না, আপনার লাইসেন্স ইজ দেয়ার। আপনি এভরি টাইম অ্যালোকেশন রিকোয়েস্ট করবেন, তারা যখন আপনাকে অ্যালোকেশন দিবে দেন আপনি কস ইস্যু করবেন, যাকে আনবেন সে কস নিয়ে তারপর ভিসা নিয়ে আসবে। আচ্ছা, এখানে যদি একটা কোয়েকশন আমি করি, অনেকেই যেটা বলতেছেন যে ওনার রেস্টুরেন্টে বা টিকিউতে 4 জন স্টাফ ছিল, এখন আরো 2 জন বা 3 জন স্টাফের প্রয়োজন। সেক্ষেত্রে পিছনের গুলা খোঁজ করা হবে কিনা? আরেকটা জিনিস হচ্ছে যে গত বছরের যে ফাইন্যান্সিয়াল ইয়ারের উনার কত ট্রানজাকশন হয়েছে সেটি দেখা হবে, না আপনি যে প্ল্যান দিবেন সেটি তারা বিবেচনা করবে? কোনটি বিবেচনা করবে তারা? দুইটাই আসলে বিবেচনা করবে। একটা হলো যে আপনার প্রিভিয়াস
অ্যাক্টিভিটিটাও দেখতে পারে, তারা বলতে পারে তোমার অ্যানুয়াল অ্যাকাউন্টস দাও বা তোমার ব্যাংক স্টেটমেন্ট দাও। হায়ারার্কি চার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারা আপনি একটা চার্ট ক্রিয়েট করে আপনি বলতে হবে যে কোন পজিশনটা আপনার ভ্যাকেন্ট। তারা এখান থেকে বুঝতে পারে যে আপনি কি একটা পজিশন ইচ্ছা করে ক্রিয়েট করছেন না এটা জেনুইন ভ্যাকেন্সি। এবং আপনি যে জেনুইন ভ্যাকেন্সি এটা যদি এক্সপ্লেনেশন দিতে হবে আপনাকে যে কেন এটা জেনুইন ভ্যাকেন্সি, এই পজিশন হলে আপনার কি হবে, এই পজিশন আপনার বিজনেসটাকে কোথায় নিয়ে যাবে। আপনি যদি বুঝাইতে পারেন যে এই পজিশনের কারণে, ফর এক্সাম্পল একজন স্কিল শেফ যদি আনেন, তার বেতন যদি 26,000 পাউন্ড স্যালারি হয়, আপনার আগের শেফকে যদি আপনি বেতন আরো কম দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে সেই শেফের হয়তো পার্ট টাইম কাজ করতেছে, ফুল টাইম আপনি স্কিল পাচ্ছেন না, হয়তো সেই প্রোডাক্টিভিটিটা আপনি পাচ্ছেন না। এইটা আপনাকে কনভিন্স করাতে হবে ওদেরকে যে আমি ফুল টাইম স্টাফ আনলে আমার বিজনেস গ্রো হবে এবং বিজনেস পে ইটসেলফ। আমার বিজনেসের যে ইনকামটা আসবে ও জেনারেট করবে যেটা, ওইটা থেকে আমি তার স্যালারিটা পে করব। এইটা হলো আপনার এই অ্যালোকেশন স্টেজে আপনাকে জাস্টিফিকেশন ফর দিস পোস্ট আপনাকে বুঝাতে হবে এবং ভ্যাকেন্টটা তারা বুঝতে হবে যে এটা আসলে একটা জেনুইন ভ্যাকেন্সি, এটা জাস্ট ফর দ্য সেক অফ আপনি ক্রিয়েট করেন নাই কাউকে নিয়ে আসার জন্য। এগুলো এস্টাবলিশ করতে পারলে আপনি অ্যালোকেশন পাবেন এবং অ্যালোকেশন ইস্যু করলে ভিসাও পাওয়া যাবে। আর যদি আপনি এগুলো এস্টাবলিশ প্রথম থেকে না করেন তাইলে আপনি ভিসাও লোকটা না পাইতে পারেন। যদি এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারও মনে করে যে এই পজিশন আসলে জেনুইন না, এটা জাস্ট ক্রিয়েট করা হয়েছে একজন মানুষকে আনার জন্য, তাইলে ভিসা হবে না। আপনাকে জেনুইনিটি টেস্টটা এটা অ্যালোকেশন রিকোয়েস্টের ক্ষেত্রে বুঝিয়ে নিয়ে আসতে হবে এবং তখনই আপনি ভিসা পাবেন। বাংলাদেশ সহ পৃথিবীর অন্য যে কোন দেশ থেকে যদি কেউ আসতে চায়, সেক্ষেত্রে এই ওই ব্যক্তির বা ওই চাকরি সন্ধানদাতার কি প্রয়োজন বা তার জন্য কি কি প্রয়োজন সে যদি এখানে আসতে চায়? থ্যাংক ইউ। সবচেয়ে ইম্পর্টেন্ট তার জন্য যেটা, সেটা হলো এটা ম্যান্ডেটরি পয়েন্ট পেতে হয়, সেটা আইএলটিএস। কারণ আইএলটিএস বলতে বারবার আমরা আইএলটিএস বলি, এটাকে অ্যাওয়ার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বলে, যেমন অ্যাওয়ার্ডিং বডি আইএলটিএস, অ্যাওয়ার্ডিং বডি গভর্নমেন্টের ট্রিনিটি, অ্যাওয়ার্ডিং বডি ল্যাঙ্গুয়েজ সার্ট, অ্যাওয়ার্ডিং বডি পিয়ারসন। বাট আমাদের বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে পপুলার আইএলটিএস। তো আইএলটিএস এর একটা লেভেল আছে, যেমন গভর্নমেন্টের এইটা হোম অফিসের গাইডেন্সে লেখা আছে, সেটাকে বলে B1 লেভেল। B1 লেভেল মানে হলো মিনিমাম স্কোর 4 থেকে B1 লেভেল স্টার্ট হয় আপনার 5.5 পর্যন্ত, তারপরে B2 5.5 থেকে স্টার্ট হয়। মিনিমাম স্কোর হলো 4 পেতে হবে। আপনি উপরে পেলে কোনো অসুবিধা নেই, আপনি C1 পেয়ে যান, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে মিনিমাম স্কোর 4 করতে হবে আইএলটিএস এ। এবং সেই আইএলটিএসটা হলো জেনারেলও করতে পারেন, একাডেমিকও যারা করে তারাও কিন্তু এটা এই টিয়ার 2 ক্ষেত্রে ইউজ করতে পারে। বাট ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বলা হচ্ছে জেনারেলটা। এবং সেই জেনারেলে আপনি কি করতে পারেন, আপনি 4 মানে স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং, 4টা কম্পোনেন্টস, 4টা কম্পোনেন্টই মিনিমাম 4 পেতে হবে। একটা কম্পোনেন্ট 3.5 পেয়ে যদি আপনি এভারেজ 4 পান তাহলে হবে না। মিনিমাম 4 পেয়ে যদি আপনি 5ও পান তাহলেও ঠিক আছে, আপনার 4 যেটা আছে একটা মিনিমাম স্কেল থ্রেশহোল্ড, এটা না হলে আপনি পারতেছেন না, এটা এখানে ফিনিশ। তারপরে হলো স্কিল লেভেল, সেটা হলো আপনার এমপ্লয়ার অ্যাসেস করবে, কারণ এটা এর জন্যই হোম অফিস লাইসেন্স দিচ্ছে এমপ্লয়ারকে, যে এমপ্লয়ার কিন্তু একজন অথরাইজিং অফিসার, যে উনি ক্যান্ডিডেটকে কিভাবে সিলেক্ট করলো, কিভাবে ইন্টারভিউ নিল, তার স্কিল লেভেল কি, উনি স্যাটিসফাইড হয়ে যদি স্কিল লেভেল স্যাটিসফাই কস্টটা দেয়, অ্যাপ্রোপ্রিয়েট স্যালারি রাইট দেয়, তাইলে সে ভিসা পাবে। এখন উনি স্যাটিসফাইড, এর স্যাটিসফ্যাকশনটা ম্যাটার। এন্ট্রি ক্লিয়ারেন্সটা দেখবে পয়েন্ট স্কোরিং কিভাবে হয়, আপনি কস্ট দিলেন একটা পয়েন্ট পেয়ে যাবেন, আপনি অ্যাপ্রোপ্রিয়েট স্যালারি রেজ করছেন একটা পয়েন্ট পেয়ে যাবেন, ইংলিশ পাচ্ছেন একটা পয়েন্ট পেয়ে যাবেন, আপনি ভিসা পেয়ে যাবেন। এই পয়েন্টটা মিললেই ভিসা পাবেন। এখন স্কিল লেভেল এমপ্লয়ার এবং এমপ্লয়ি মিলে যেটা তার স্কিল লেভেল এমপ্লয়ার যেটা চাচ্ছে, সেটা মিনিমাম ইন্টারমিডিয়েট লেভেল যেটা বলতেছে, স্কিল লেভেলটা লেভেল 3 লেভেল হইলেই হবে। এটা করলেই ভিসা পাবে। কিন্তু আইএলটিএস না হলে আপনি পাবেন না। একজন 8 পাস ছেলেও যদি সে আইএলটিএস পাস থাকে আর তাইলে সে আসতে পারবে, যদি তার স্কিল লেভেলটা ঠিক থাকে। কারণ স্কিল লেভেল কিন্তু এডুকেশনের উপরে না। অনেকের ধারণা ও ইন্টারমিডিয়েট লেভেল মানে আমার ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে, না, আপনার ইন্টারমিডিয়েট পাস থাকবে, এটাকে বলা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট লেভেলের এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজে, যে জায়গায় আপনি আসতেছেন, সেটা আপনার এমপ্লয়ার সিলেক্ট করে আপনার ইন্টারভিউ নিয়ে আপনাকে তো কোর্সটা দিচ্ছে, এই কোর্সের মধ্যে লেখা থাকবে আপনাকে কোন পজিশন দিচ্ছে, স্যালারি কত দিচ্ছে। সুতরাং এইখানে ক্লিয়ার পয়েন্ট। আরেকটা পয়েন্ট আছে মেইনটেনেন্সের পয়েন্ট, সেটা আসলে লাগে না, এটা যদি এমপ্লয়ার তার কোর্সের মধ্যে লিখে দেয় আইল মেইনটেন, তাহলে ওনার যে আসবে ওনার ব্যাংক স্টেটমেন্ট কিচ্ছু দেখাইতে হবে না, ওনার শুধু ইংলিশটা ম্যান্ডেটরি, এটা দেখাইতে হবে। আর রেফারেন্স যদি দেন, যে স্কিল লেভেলের রেফারেন্স আছে সেটাও দিতে পারেন। এটা না দিলেও চলে, কারণ এটা আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন এটা চায় না, কারণ এটা এমপ্লয়ারের কাছে আপনি দিচ্ছেন, দিয়ে আপনি কোর্সটা পাচ্ছেন। সুতরাং কোর্স এন্ড আপনার ইংলিশ সার্টিফিকেট, এই দুইটা জিনিস ম্যান্ডেটরি, এগুলো দিলেই আপনি স্টেট ভিসা পাবেন। আরেকটি হচ্ছে কাজের অভিজ্ঞতা কতটুকু প্রয়োজন?
এগেইন কাজের অভিজ্ঞতাটা হলো ডিপেন্ডস অন দ্য পোস্ট এবং ডিপেন্ডস অন দ্য এমপ্লয়ার ডিমান্ড। কারণ গভর্নমেন্ট বলতেছে আপনাকে মিনিমাম লেভেল 3 এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখন মনে করেন গভর্নমেন্ট, এখন আপনি দিলেন লেভেল 6 এর পজিশন এমপ্লয়ার চাইলো, কিন্তু আপনি নিয়ে আসলেন লেভেল 3, তাইলে হবে না। এমপ্লয়ার যদি বলে আমার দরকার 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স একজন শেফ, কিন্তু আসলে এমপ্লয়ি দিল 2 ইয়ার্স এক্সপিরিয়েন্সের তার রেফারেন্স, তাইলে হবে না। কারণ এমপ্লয়ারের চাহিদা অনুযায়ী, এমপ্লয়ার যে কস্টটা ইস্যু করবে তার চাহিদা অনুযায়ী এক্সপিরিয়েন্সটা অ্যাসেস করবে, এবং এমপ্লয়ি যে এক্সপিরিয়েন্সটা চাচ্ছে, এমপ্লয়ার যে এক্সপিরিয়েন্সটা চাচ্ছে এমপ্লয়ি যদি মিট করতে পারে, তাইলে একমাত্র এমপ্লয়ার কস্ট ইস্যু করবে এবং সেই কস্টটা দেখেই ভিসাটা পাবে। ধন্যবাদ লুৎফর ভাই। আরেকটি কোয়েকশন হচ্ছে, যারা এখানে আসবেন ভিসা নিয়ে যদি আসেন 2 বছর বা 3 বছরের ভিসা, একটি কোয়েকশন হচ্ছে ভিসার মেয়াদ কি এবং তিনি পরবর্তীতে কি ধরনের সুবিধা পেতে পারেন এদেশে সেটেল হওয়া বা না হওয়ার ক্ষেত্রে? টায়ার 2 ভিসার একটা গ্রেট অ্যাডভান্টেজ হলো একজন মানুষ যদি আসে টায়ার 2 ভিসায়, সে 5 ইয়ার্স পরে সেটেলমেন্ট পাবে, ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে। এটা একটা গ্রেট অপরচুনিটি সবার জন্য, এবং ফ্যামিলি নিয়েও আসতে পারবে। এবং প্রথমে সে চাইলে একসাথে 5 বছরের ভিসা নিয়ে আসতে পারবে, তবে ম্যাক্সিমামই সবাই 3 বছরের ভিসা নিয়ে আসেন, কারণ ফিজের একটা ম্যাটার আছে। আপনি যদি 5 ইয়ার্স এর অ্যাপ্লাই করেন তাহলে 5 ইয়ার্স এর আপনাকে আইএইচএস ফি দিতে হবে, which is per year এক একটা মানুষের আইএইচএস মানে ইমিগ্রেশন হেলথ সার্ভিস ফি কারেন্টলি 624 পাউন্ড পার ইয়ার। আপনি যদি 5 বছরের ভিসা একসাথে চান আপনাকে 3000 পাউন্ড শুধু আইএইচএস ফি দিতে হবে। 5 বছরের ভিসা চাইলে আপনাকে হোম অফিস ফিজ যেটা এন্ট্রি ফি যেটা, এটা আরো বেশি দিতে হবে। 5 বছরের ভিসা চাইলে এমপ্লয়ার আর একটা ফিজ আছে যেটাকে বলে আইএসসি চার্জ, এইটা আরো বাড়বে 364 এট দ্য মোমেন্ট পার ইয়ার। আপনি যদি 5 ইয়ার দেন তাহলে 5 টাইম 364 দিতে হবে। এর জন্য সবাই 3 ইয়ার ভিসা নিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে কস্টটা মানুষ ইনিশিয়ালি 3 ইয়ার্স করা হয়, এবং 3 ইয়ার্স পরে আপনি এসে এখানে আরো 2 ইয়ার্স এক্সটেনশন করতে পারবেন, আরো 3 ইয়ার্স এক্সটেন্ড করতে পারবেন। বাট দ্য মোমেন্ট ইউ কমপ্লিটেড 5 ইয়ার্স ইন দ্য ইউকে এজ এ ওয়ার্ক পারমিট হোল্ডার, আপনি ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বিদেশি স্টাফ যদি আপনার কোনো প্রতিষ্ঠানে কাজ করতে হয়, কেন এই মুহূর্তে এই ব্যবসা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনটা প্রয়োজন? আসলে ঘটনা হচ্ছে যে আমাদের যে ব্রেক্সিট পরবর্তী যে চেঞ্জটা আসতেছে, একটা বিশাল একটা চেঞ্জ আসতেছে। সে চেঞ্জটা হলো, যেমন আপনি 1st of January থেকে এনি ইউরোপিয়ান কান্ট্রির এনি সিটিজেন যারা ইউরোপিয়ান ইউনিয়নে আছেন তারাও যদি এই দেশে ঢুকেন আফটার 1st of January, তাদেরকেও এই রেগুলেশনের মধ্যে আসতে হবে। তাদেরকেও রিক্রুট করতে গেলে কি আপনাকে স্পন্সর লাইসেন্সটা লাগবে। যেমন এতদিন আমরা হয়তোবা শুধু নন ইউরোপিয়ানদের আনতে গেলে লাগতো লাইসেন্সটা, যার কারণে আমরা এটা ফিল করতে পারি নাই। কারণ আমরা এতদিন ওয়ার্ক যে ফোর্সটা ছিল, রেসিডেন্ট ওয়ার্ক ফোর্স যেটা গভর্নমেন্ট বলে, সেটা পুরা ওয়ার্ক ফোর্সটা ছিল, যেমন একজন ব্রিটিশ সিটিজেন একটা রেসিডেন্ট ওয়ার্ক ফোর্সে আছে, ইনডিফিনিট লিভ টু রিমেইন যারা তারা ওয়ার্ক ফোর্সে আছে, এবং আপনার যারা ইউরোপিয়ান থেকে আসতেছে তারা স্ট্রেট ওয়ে ওয়ার্ক ফোর্সে থাকতো। তারা আইসি আপনাকে একটা ইউরোপিয়ান পাসপোর্ট দেখাইলেই তারা কাজে জয়েন করতে পারতো। বাট হোয়াট উড হ্যাপেন আফটার 1st January, তারা এইটা দেখাইলে হবে না, তখন তাদেরকে আপনি কাজ দিতে গেলেই আপনার স্পন্সর লাইসেন্স লাগবে। সুতরাং এটা অতি গুরুত্বপূর্ণ সবাইকে এটা রেজিস্টার করা। আপনি যদি রেজিস্টার না হন তাহলে 1st of January থেকে যে ব্রেক্সিটের যে এফেক্টটা, এটা সিরিয়াসলি আপনি ফিল করবেন, এবং গভর্নমেন্ট এটাকে এনকারেজ করতেছে। প্রত্যেক কোম্পানিকে তারা চিঠির মাধ্যমে ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট এন্ড বিজনেস থেকে তারা চিঠি লিখতেছে যে এই যদি রেজিস্টার না থাকেন তাহলে গেট রেজিস্টার্ড, এবং রেজিস্টার্ড হইলেই একমাত্র আপনি যদি তখন ইউরোপিয়ান বলেন, যারা ইউরোপিয়ান ইউনিয়নে এখন আছে তারা যে 1st January থেকে বাইরে থাকবে তাদেরকে বলেন, আর নন ইউরোপিয়ানই বলেন, আপনি রিক্রুট করতে পারবেন যদি আপনার স্পন্সর লাইসেন্স থাকে। সুতরাং সবাইকে এনকারেজ করতেছে গভর্নমেন্ট রেজিস্টার করার জন্য। আপনি যদি সার্ভে দেখেন, only 3% কোম্পানি এই দেশে টায়ার 2 স্পন্সর হিসেবে রেজিস্টার্ড আছে। about million বিজনেসের মধ্যে only 31,000 বিজনেস so far registered at the moment। মানুষ এই কনসিকুয়েন্সটা বুঝতে পারতেছেন না। যখন আপনি 1st of January পরে আপনি রিক্রুট করতে চাবেন এনি ইউরোপিয়ান সিটিজেন, আপনি করতে গেলে আপনার লাইসেন্স লাগবে, আর নন ইউরোপিয়ান তো এখনই লাগে। সুতরাং এই এফেক্টটা ব্রেক্সিটের পরে সিরিয়াস একটা মানে এফেক্ট আসবে, যার কারণে সবাইকে লাইসেন্স রেজিস্টার হওয়া উচিত। লুৎফর ভাই, আরেকটা জিনিস হচ্ছে যে লাইসেন্স করতে ফিসটা কত এবং কতদিন লাগে, বা এটা আর কি কি জিনিস লাগে এই একটা লাইসেন্সের জন্য? ভালো জিনিস। লাইসেন্স করতে বেসিক্যালি ফিজ হলো হোম অফিস ফিজ 536 পাউন্ড। একটা লাইসেন্স আপনি যদি গ্রান্ট হয় তাহলে লাইসেন্স উইল বি গ্রান্টেড ফর 4 ইয়ার্স। ইনিশিয়ালি গ্রান্টেড হবে 4 ইয়ার্স, তারপরে আপনি 4 ইয়ার্স পরে আবার এটা রিনিউ করতে পারবেন। 536 পাউন্ড দিয়ে রেজিস্টার করবেন।
গভর্নমেন্ট এটাকে এত সিগনিফিকেন্ট গুরুত্ব বুঝতে পারছে, যার কারণে লাস্ট উইকে গভর্নমেন্ট আরেকটা প্রায়োরিটি সার্ভিস লঞ্চ করছে। সেটা হলো আপনাকে 536 তো দিবেন রেজিস্ট্রেশন নরমাল ফিজ, আর যদি আপনি সেই ডিসিশনটা 10 দিনের মধ্যে পেতে চান তাহলে আরো এক্সট্রা 500 পাউন্ড দিয়ে প্রায়োরিটি সার্ভিস সেকশনে রিকোয়েস্ট করতে পারেন যে আমার এই লাইসেন্সটা ইমিডিয়েটলি দরকার বিফোর 1st অফ জানুয়ারি। আদারওয়াইজ এখন যদি কেউ অ্যাপ্লাই করেন তাহলে টাইম স্কেল হলো, যদি আপনি নরমাল রুলে অ্যাপ্লাই করেন 536 পাউন্ড দিয়ে, তাইলে এটা বিটুইন 4 to 8 উইকস লাগতে পারে। 4 উইকস হলো অনেক সময় উইদাউট ভিজিট যদি হোম অফিস লাইসেন্সটা দিয়ে দেয় তাহলে আপনি 4 উইকস এর মধ্যে পেয়ে যাবেন। এটা সাধারণত মিডিয়াম সাইজ বিজনেসের ক্ষেত্রে হয়। একেবারে ভেরি স্মল বিজনেসের ক্ষেত্রে যাদের স্টাফ ধরেন 2-3 জন স্টাফ বা ভেরি স্মল বিজনেস বা তাদের ডেস্ক ডিসিশন তারা দিতে পারতেছে না, তাদের বেলা 8 উইকস লাগে একটা লাইসেন্স ডিসিশন পাইতে। সুতরাং 8 উইকস যদি আপনি আজকে থেকে ধরেন সেটা জানুয়ারি পার হয়ে যাবে। এর জন্য গভর্নমেন্ট এটাকে গুরুত্ব দিয়ে বলতেছে কেউ যদি জানুয়ারি থেকে স্টাফ রিড করতে চান তাহলে এই একটা অপরচুনিটি আছে, 500 পাউন্ড প্রায়োরিটি সার্ভিস ফি দিয়ে আপনি করতে পারবেন। আর লাইসেন্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে কোয়েশ্চনটা সেটা হলো এইটাকে বলে ট্রেডিং অ্যাক্টিভিটি ইন দ্য ইউকে থাকলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনার ট্রেডিং অ্যাক্টিভিটি থাকার জন্য আপনার অবশ্যই বিজনেসের একটা ব্যাংক স্টেটমেন্ট আছে, আপনার অবশ্যই একজন পিওআই সেট আপ করা আছে আপনার স্টাফের বেতন দেওয়ার জন্য, আপনার অবশ্যই একটা বিজনেসের ইন্স্যুরেন্স আছে যে আপনার স্টাফ এমপ্লয়ার লায়াবিলিটি ইন্স্যুরেন্স যেটাকে বলে সেটা, এটা, এবং আপনি যেখানে বিজনেস করেন অবশ্যই একটা প্রেমাইজেস আছে, এটা লিজ হোক বা ফ্রি হোল্ড হোক, আপনার একটা বিজনেস এজেন্ট অফিস হোক, একটা কিছু আছে। এই মিনিমাম 4টা ডকুমেন্ট দিয়ে যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারে। এডিশনাল ডকুমেন্ট সেগুলো হলো ধরেন আপনার বিজনেস যদি ওভার 18 মান্থ ওল্ড হয় তাহলে আপনি অ্যানুয়াল অ্যাকাউন্টস দিবেন, আপনার বিজনেস যদি বিএটি রেজিস্টার থাকে তাহলে আপনি বিএটি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দিবেন, আপনার বিজনেস যদি গভর্নমেন্ট রেগুলেটরি বডির সাথে রেজিস্টার থাকতে হয় তাহলে আপনি দিবেন। যেমন একটা অ্যাকাউন্টিং ফার্মে রেগুলেটরি বডির সাথে রেজিস্টার লাগে, একটা সলিসিটার ফার্ম রেগুলেটরি রেজিস্টার লাগে, একটা রেস্টুরেন্ট সাধারণত কাউন্সিলের সাথে রেজিস্টার লাগে তাদের ফুড স্ট্যান্ডার্ড রেটিং এর জন্য। এইসব রেগুলেটরি বডির সাথে যাদের রেজিস্টার তাদের এই কাগজটাও দিতে হয়। সুতরাং 4টা ম্যান্ডেটরি, আর বাকিগুলো হলো বিজনেস টু বিজনেস। যদি বিজনেস ওল্ড হয় অ্যানুয়াল অ্যাকাউন্ট, নিউ হলে আপনি দিতে পারবেন না। বিএটি রেজিস্টার যদি থ্রেশহোল্ড হাই হয়, বিএটি থাকলে বিএটি দিবেন, আর রেগুলেটরি বডির কাগজ থাকলে রেগুলেটরি বডির কাগজ দিবেন। জি, ধন্যবাদ লুতুর ভাই। আরেকটা জিনিস হচ্ছে অনেকেই কিন্তু একটা রিউমার বা অনেকেই বলতেছেন যে এটা রেজিস্ট্রেশন করতে গেলে হোম অফিস ভিজিট করবে, নানান কিছু কোয়েকশন করবে, এই করবে সেই করবে, মানে সেই জিনিসটা আসলে কি, হোম অফিস এসে কি দেখে বা কি পর্যবেক্ষণ করে তারা? এক্সেলেন্ট কোয়েশ্চন। কোয়েশ্চনটা হলো যে হোম অফিস দেখে ভিজিট যদি করে এটা বলে কমপ্লায়েন্স ভিজিট, এবং তারা মেইনলি আসে এইচআর ফাইলস দেখার জন্য, তারা আসে না বিজনেসের টার্নওভার দেখার জন্য। অবশ্যই তারা আসে যে বিজনেসটা আসলে আছে কিনা, এটা তো অবশ্যই এটা ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল। তো বিজনেস আপনার অ্যাক্টিভিটি না থাকলে তো আপনি কাগজই জমা দিতেন না, সুতরাং তারা ইমেইল করে আপনার কাছে আসবে, এবং তাও আসে নট আপনার যখন মনে করেন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সে যখন বিজনেস উনি রাতে চালা, সে রাতে আসবে না, সে আসবে দিনে, এবং সে আসবে শুধু যে অফিসারকে আপনি নমিনেট করছেন অ্যাপ্লিকেশনে, অথরাইজিং অফিসার বলে, উনার সাথে কথা বলতে আসবে, উনাকে ইমেল দিবে, উনার সাথে কথা বলতে আসবে, উনাকে বলবে যে তোমার প্রত্যেক এমপ্লয়ির ফাইল রাখো, মানে এক্সিস্টিং এমপ্লয়ি যারা আছে তাদের ফাইল রাখতে হবে, এবং ওরা দেখবে কি দেখবে, যেই ফাইলের মধ্যে আপনার পাসপোর্টের ফটোকপি আছে কিনা, তারা আপনি প্রপার দেখছেন কিনা, প্রুফ অফ অ্যাড্রেস আছে কিনা, তার কাজের রাইট আছে কিনা। যেমন একজন স্টুডেন্ট তার বিআরপি কার্ডে রাইট টু ওয়ার্ক 20 আওয়ার্স, আপনার এগ্রিমেন্টে দেখা গেল সে 40 আওয়ার্স কাজ করতেছে, এইসব জিনিসগুলো দেখবে। তারপর প্রত্যেকটা কন্ট্রাক্ট পড়বে, কন্ট্রাক্টে দেখবে আপনি হলিডে দিচ্ছেন কিনা স্টাফকে নরমালি, আপনি সিক পলিসিটা কি, এগুলা সোজা কথা আপনার এইচআর ফাইলস দেখবে। অনেকে আমাদের কমিউনিটিতে অনেকে মনে করে এনআই নাম্বার দিয়ে, এনআই কার্ড দিয়ে কাজ রেখে দেন, কিন্তু এনআই কার্ড কিন্তু তার রাইট টু ওয়ার্ক না। হয়তোবা সে যখন লিগেল ছিল এনআই কার্ড ছিল, এখন হয়তোবা সে ওভারস্টেয়ার, আপনি তাকে কাজে রাখতেছেন, কন্টিনিউয়াস করতেছেন, এই কারণে আপনার লাইসেন্সটা হবে না, যদি এসে এই ভুলটা ধরতে পারে। অনেকে আছে ড্রাইভিং লাইসেন্স দিয়ে কাজে রাখতেছেন, যদিও উনি জানেন যে উনি ব্রিটিশ সিটিজেন, কিন্তু ব্রিটিশ সিটিজেন ড্রাইভিং লাইসেন্স দিয়ে তো প্রমাণ করে না তার রাইট টু ওয়ার্ক। সুতরাং ডকুমেন্ট চেকিংটা ভেরি ইম্পর্টেন্ট, তারা এসে এগুলো দেখে। তারপর আইসা তারা আরো কিছু কোয়েশ্চেন করে, যেমন রিপোর্টিং ডিউটি, যে আপনি কি লাইসেন্সটা পাবেন, কারণ যাকে লাইসেন্সটা দিচ্ছেন উনি কিন্তু একটা রেসপন্সিবল পারসন, তার একটা ডিউটি দিচ্ছে। সুতরাং আপনি কি জানেন আপনার রিপোর্টিং ডিউটি? রিপোর্টিং ডিউটি বলতে আপনি একজন মানুষ যদি নিয়ে আসেন, সে যদি কাজে না আসে কতদিনের মধ্যে আপনি জানাইতে হবে। যেমন 10 ডেজ রুল, আপনার 10 ডেজ যদি সে কন্টিনিউয়াস কাজে না আসে, আপনি মাস্ট মোস্টকে রিপোর্ট করতে হবে। আপনার স্টাফ মনে করেন অন্য স্টেটাসে চলে গেল, সে আসছিল ওয়ার্ক পারমিটে, এখন সে বিয়ে করে অন্য স্টেটাসে, আপনাকে এটা জানাতে হবে। আপনার স্টাফ এখন আসছিল শেফে, এখন আপনি তাকে নিয়ে দিচ্ছেন অন্য পজিশনে, সামনে ম্যানেজার হিসাবে, অবশ্যই এটা আপনাকে জানাইতে হবে। এইসব ডিউটি গুলা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি জানেন কিনা।
মেইনলি তারা HR ফাইলস দেখার জন্য আসে এবং বেসড অন দিস তারা লাইসেন্সটা দেয়, নট আপনার প্রফিট এন্ড লস এবং আপনার PYE আপনি আগে এফোর্ড করতে পারেন নাই এখন এফোর্ড করতে পারবেন কিনা। অনেকের ধারণা এইসব জিনিসটা দেখে, এইসব জিনিস হলো এলোকেশনের ক্ষেত্রে। আপনি যখন লাইসেন্সটা পাবেন তখন যদি আপনার এলোকেশন আনেন তখন তারা দেখতে পারে যে আপনি এফোর্ড করতে পারবেন কিনা। বাট টু গ্রান্ট দ্য লাইসেন্স তারা মেইনলি দেখে whether you have got a robust HR system in place. ধন্যবাদ লুৎফর ভাই।